ওয়েলকাম। হ্যাপি দিওয়ালি প্রত্যেককে। আজকে আমরা তাপ অর্থাৎ থার্মাল ফেনোমেনা চ্যাপ্টারটার অবশিষ্ট যে অংশ ছিল মানে পার্ট টুর মধ্যে কি কি রয়েছে আজকে যেগুলো করাবো। দেখো, তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এছাড়াও তাপ পরিবাহিতা কঠিনের মধ্য দিয়ে তাপের যে পরিবহন বা তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, তাপীয় রোধের সঙ্গে তড়িৎ রোধের সাদৃশ্যতা, এই জিনিসগুলো আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা যেটা করব সেটা হলো তরলের প্রসারণ এবং প্রসারণ গুণাঙ্ক। দেখো, তরলের প্রসারণ কিন্তু দুই রকমের হবে। একটা হচ্ছে কি আপাত প্রসারণ, এবং প্রকৃত প্রসারণ। দেখো, আপাত প্রসারণ কি? মনে রাখবে, আপাত প্রসারণ মানে হচ্ছে, ধরো কোন একটি পাত্রের মধ্যে তুমি জল নিয়েছো, এবার সেই জলকে আমরা উত্তপ্ত করছি। কি ঘটবে? উত্তপ্ত হলে আমরা বলতে পারি এই যে জল, সে সামান্য পরিমাণ বা কিছু পরিমাণ তার আয়তন প্রসারিত হবে। এখানে দেখো, আমরা যে আয়তন প্রসারণটা দেখতে পাই, বাহ্যিকভাবে আমরা দেখতে পাই সেটাকেই আমরা বলবো আপাত প্রসারণ। কিন্তু আমরা যদি প্রকৃত প্রসারণ দেখি, সত্যিই কি যতটা আমরা প্রসারণ দেখতে পেয়েছিলাম প্রকৃত প্রসারণ তত হবে? হবে না। তার কারণ দেখো, ধরে নাও এই একটা জলের পাত্র, এই পাত্রে কিছু পরিমাণ জল ছিল, ধরো এ বিন্দু বা এ বি রেখা পর্যন্ত জল ছিল। এবার যখন আমি উষ্ণতা দিলাম অর্থাৎ তাপ প্রয়োগ করার ফলে জলের প্রসারণ হলো এবং এখন ধরে নাও সিডি বিন্দুতে জলতল উঠে এসেছে। তার মানে আপাতভাবে আমি কি দেখতে পাচ্ছি? আপাত প্রসারণ কোনটি? সি থেকে ডি, সি থেকে এ। সি এ, এই যে জায়গাটা, এটাকে বলতে পারি আপাতভাবে প্রসারণ হয়েছে। কিন্তু এখানে আমরা একটা জিনিসকে বাদ দিয়ে যাচ্ছি, ইগনোর করে যাচ্ছি। কি বলতো? সেটা হলো, যখন আমি পাত্রের মধ্যে রেখে জলকে বা তরলকে উত্তপ্ত করলাম, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আমরা আগে বলেছি কঠিনের প্রসারণ হয়, তাহলে পাত্রের কিন্তু প্রসারণ হবে। তার মানে ধরো এই যে পাত্র, সে কিন্তু আগের মানে সেই পাত্রটা আগের তুলনায় কি হবে? এখন আকারে বড় হয়ে যাবে। যদি আকারে বড় হয়ে যায়, তাহলে যেটাকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি যে প্রসারণটা, অরিজিনাল প্রসারণ অর্থাৎ প্রকৃত প্রসারণ তার থেকে বেশি হবে। কারণ কি? দেখো, আমরা দেখতে পেলাম যে এখানে প্রসারণ হয়েছে এ থেকে সি, মানে আলটিমেট এই জায়গাটা, কিন্তু পাত্রটা তো আগের অবস্থায় নেই, পাত্র আগের থেকে বড় হয়ে গেছে আকারে। তার মানে প্রকৃত প্রসারণ সবসময় আপাত প্রসারণ অপেক্ষা বেশি হলো। তাহলে এখানে লিখে নিচ্ছি আমি, দেখো, প্রকৃত প্রসারণ গ্রেটার দেন আপাত প্রসারণ। এবার আমরা প্রসারণ গুণাঙ্ক দেখব। দেখো, প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের নিয়ম আমরা আগে শিখেছি, ঠিক সেই একই রকম ভাবে এখানে দেখো গুণাঙ্ক নির্ণয় করে নেব। প্রথমে হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। এটাকে লেখা হচ্ছে গামা এ। গামা এ সমান ধরে নিচ্ছি প্রথমে
কোন তরলের আয়তন ছিল V1, প্রাথমিক আয়তন, আপাত প্রসারণের পর আয়তন দেখা গেল V2 ডট, V2 ডট, এটা আপাত আয়তন। কিরকম না, অন্তিম আপাত আয়তন লিখলাম, দেখো অন্তিম আপাত আয়তন। তাহলে আয়তনের আপাত আয়তনের প্রসারণ কত হলো, V2 ডট মাইনাস V1। তাহলে এখানে লিখতে পারি V2 ডট মাইনাস V1 বাই V1 ইন্টু উষ্ণতার পরিবর্তন। প্রথমে ধরে নাও উষ্ণতা ছিল কত, T1, পরিবর্তিত হয়েছে T2, এইভাবে লিখতে পারি। তাহলে T1 থেকে বা T2 মাইনাস T1, উষ্ণতা যদি বৃদ্ধি পায়। এবার ধরো T2 মাইনাস T1 সমান যদি আমি T ধরে নিতাম, তখন লেখা যেত এইভাবে যে গামা এ সমান V2 ডট মাইনাস V1 বাই V1 ইন্টু, তুমি T লিখে দিতে পারো তোমরা, T। এবার দেখো সংজ্ঞা বের করবার নিয়ম। আমরা কি বলেছি, যে কোনো সংজ্ঞা বের করতে গেলে যেটা হর থাকে, এখানে হর কি আছে, V1 এবং T, এদেরকে 1 ধরে নাও, একক পরিমাণ ধরে নাও। তাহলে এখানে বলতে পারি V1 সমান যদি 1 হয়, T সমান যদি 1 হয়, সেক্ষেত্রে গামা এ সমান V2 ডট মাইনাস V1, অর্থাৎ একক আয়তনের, V1 কে আমরা 1 ধরেছি, একক আয়তনের তরল পদার্থের উষ্ণতা একক পরিমাণ মানে 1 ডিগ্রি বৃদ্ধি করতে। দেখো অনেক বইয়ে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি দেওয়া আছে, সেটাও ঠিক, সেটাও ভুল নয়, আমরা 1 ডিগ্রি ধরে নিলাম। 1 ডিগ্রি বৃদ্ধি করলে আপাত আয়তনের, তরলটির আপাত আয়তনের যে পরিমাণ প্রসারণ ঘটে, এখানে কি হয়েছে V2 ডট মাইনাস V1, তাকে আমরা বলবো কি আপাত প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ গামা এ। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, আমার বেরিয়েছিল গামা এ আপাত প্রসারণ গুণাঙ্ক সমান V2 ডট মাইনাস V1 বাই V1 ইন্টু T। সংজ্ঞা নির্ণয় করতে গেলে V1 কে 1 ধরো, T কে 1 ধরো, মানে হরে যারা থাকবে তাদেরকে আমরা 1 করে ধরবো, একক পরিমাণ। তাহলে গামা এ সমান কত এলো, V2 ডট মাইনাস V1। এটা আমি সংজ্ঞা আকারে যদি লিখি, কি লিখতে পারি, একক আয়তনের কোনো তরল পদার্থ তার উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে আপাত আয়তনের যে পরিবর্তন হয় তাকেই বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ। এবার আমরা দেখব প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একে লেখা হবে গামা আর রিয়েল। গামা আর সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এখানে দেখো V2 অন্তিম আয়তন, অন্তিম কেমন আয়তন, প্রকৃত আয়তন। V1 সমান প্রাথমিক আয়তন, আচ্ছা T2 মাইনাস T1 পুরোটাকে আমি একসঙ্গে T ধরে নিতে পারি। উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন, দেখো এখান থেকে লিখতে পারি গামা আর সমান V2 মাইনাস V1 যখন V1 সমান 1, T2 মাইনাস T1 সমান 1। অর্থাৎ
একক আয়তনের কোনো তরল পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে? একক পরিমাণ বৃদ্ধি করতে হলে তরলটির আয়তনের যে পরিমাণ বৃদ্ধি ঘটে, কি আয়তন? না প্রকৃত আয়তন। তাহলে কি বললাম? একক পরিমাণ কোনো তরলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে বা একক পরিমাণ বৃদ্ধি করলে প্রকৃত আয়তনের যে পরিমাণ বৃদ্ধি ঘটবে তাকেই বলা হয় কি? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ গামা আর। দেখো এবার আরেকটা জিনিস আছে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কে বড় হবে? আমি আগেই বললাম প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্ক অপেক্ষা বেশি হবে। আচ্ছা, এখানে সম্পর্কটা লিখে নিই। মনে রাখবে গামা আর সমান গামা এ প্লাস গামা জি। এখানে গামা আর সমান কি? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। গামা এ সমান আপাত প্রসারণ গুণাঙ্ক। গামা জি হলো পাত্রের প্রসারণ গুণাঙ্ক। যে পাত্রে রাখা হয়েছিল সেই পাত্রটির প্রসারণ গুণাঙ্ক গামা জি। এবার ধরো এখানে একটা কোশ্চেন আছে আমাদের, যখন আমরা তরলের প্রসারণ গুণাঙ্ক দেখব সেক্ষেত্রে আমরা 2 ধরনের প্রসারণ গুণাঙ্ক দেখতে পাবো, কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখা যায় 1 ধরনের প্রসারণ গুণাঙ্ক। কেন এটা হয়? দেখো আমরা যখন প্রবাহী নিচ্ছি, অর্থাৎ তরল অথবা গ্যাসীয় পদার্থ, সেক্ষেত্রে আমরা দেখতে পাই সেই প্রবাহীটির আয়তন প্রসারণের জন্য আমরা বাইরে থেকে কিছু পরিমাণ উষ্ণতা প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করলাম, উষ্ণতার পরিবর্তন হলো। এবার ধরো কি ঘটনা ঘটছে? কোনো প্রবাহীকে ধরে রাখার জন্য আমার একটি পাত্র লাগে, পাত্রের প্রয়োজন হয়, পাত্রটি কঠিন পদার্থ দিয়ে তৈরি হয়। যখন আমরা কোনো তরলের প্রসারণ গুণাঙ্ক দেখি, সেক্ষেত্রে দেখা যায় তরলকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রটির প্রসারণ, অর্থাৎ কঠিনটির প্রসারণ তরলের প্রসারণের 1/20 1-এর 20 গুণের কাছাকাছি হয়। 1/20 গুণ। কিন্তু যদি আমি গ্যাসীয় পদার্থ দেখি সেক্ষেত্রে কি হয়ে যায়? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসের যা প্রসারণ হয়, পাত্রটির প্রসারণ মোটামুটি বলতে পারো 1/200 গুণ থেকে বলতে পারো 1/400 গুণের মধ্যে থাকে। তার মানে এখানে দেখো 1/20 গুণ, এই কথাটি আমরা ইগনোর করতে পারি না। তাহলে তরলের প্রসারণের ক্ষেত্রে তরলের যে পরিমাণ প্রসারণ ঘটবে একটা নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে, তরলটিকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রটির প্রসারণ হয় তরলের প্রসারণের 1/20 গুণ। এই কারণে তরলের প্রসারণের সঙ্গে আমরা পাত্রের প্রসারণকে ইগনোর করতে পারি না, বাদ দিতে পারি না। এই জন্য তরলের 2টো প্রসারণ গুণাঙ্ক আমরা পেয়েছি, একটা আপাত প্রসারণ গুণাঙ্ক এবং অপর একটি হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখা গেছে গ্যাসীয় পদার্থের একটা নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ প্রসারণ হয়, আয়তনে প্রসারণ হয়, যে পাত্রে গ্যাসটিকে রাখা হয় সেই পাত্রের প্রসারণ হয় গ্যাসের প্রসারণ 1/200 গুণ থেকে 1/400 গুণের মধ্যে, যার পরিমাণ গ্যাসের প্রসারণের তুলনায় খুবই কম। এই কারণে গ্যাসীয় প্রসারণের ক্ষেত্রে তোমার পাত্রের যে প্রসারণ তাকে আমরা ইগনোর করি, বাদ দিয়ে দিই। এই কারণে গ্যাসের প্রসারণে একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, ওকে। দেখো এবার আমি চলে আসছি গ্যাসের প্রসারণ। এখানে উল্লেখ দেখো গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে? এখানে একটি ব্যাপার আছে,
যখন আমরা গ্যাসের প্রসারণ দেখব সেক্ষেত্রে মনে রাখবি চাপ P কিন্তু স্থির রাখতে হয়। দেখো আমরা বয়েলের সূত্রে দেখেছিলাম VT সমান V0 ইন্টু 1 প্লাস T বাই 273। সেখানে কি ছিল? P কিন্তু স্থির ছিল। যদি আমরা P স্থির না রাখতাম তাহলে কি হতো? P স্থির না রাখলে এখানে কি হতো দেখো, একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে আয়তন যেমন পরিবর্তন হয় ঠিক চাপেরও পরিবর্তন হয়ে যায়। এবার এখানে আমাকে কি করতে হয়? যদি আমি P স্থির না রাখতাম তাহলে সমস্যাটা হয়ে যেত, তুমি একটা উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনের পরিবর্তনটা ঠিকঠাক পরিমাপ করা যেত না। আয়তনের যে পরিবর্তন যদি চাপ স্থির না থাকতো ঠিকঠাকভাবে পরিমাপ করা যেত না। তার কারণ কি? কারণ যে চাপের পরিবর্তন হয়ে যেত। আচ্ছা এবার ধরো, হ্যাঁ দেখো এখানে হচ্ছে চার্লসের যে সূত্রে আমি গাণিতিক ফর্মুলাটা লিখেছি, এখানে 1/273 এটাকেও কিন্তু আমরা গামা পি ফর্মেটে লিখতে পারতাম। আমি আগে বলেছিলাম গ্যাসের আচরণ চ্যাপ্টারে যে গামা পি ছিল 1/273 ডিগ্রি সি ইনভার্স বা কেলভিন ইনভার্স, অর্থাৎ প্রসারণ গুণাঙ্ক গ্যাসের ক্ষেত্রে তার মান 1/273 এর সঙ্গে সমান হবে। আচ্ছা এবার ধরো আমরা তাপের পরিবহন, পরিচলন, বিকিরণ এই জিনিসগুলো নিয়ে একটু কনসেপচুয়াল আলোচনা করব। তাপ পরিবাহিতা কি জিনিস? দেখো প্রথমে বলি যে তাপের যে পরিবহন, আচ্ছা তাপ পরিবহনটা কি জিনিস? ফার্স্টে লিখছি দেখো তাপের সঞ্চালন পদ্ধতি। তাপের সঞ্চালন পদ্ধতি। তাপের কত রকম সঞ্চালন পদ্ধতি পাবো? 1, 2, 3, 3 রকম। কি কি? দেখো 1 নম্বর হলো পরিবহন, 2 নম্বর পরিচলন, 3 নম্বর বিকিরণ। এখানে মনে রাখবে পরিবহন পদ্ধতি আমরা দেখতে পাবো কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের পদার্থের ক্ষেত্রে। পরিচলন পদ্ধতি দেখা যাবে কঠিন এবং কঠিনে দেখা যাবে না, তরল এবং গ্যাসীয়। তাহলে এখানে তরল আর গ্যাসীয় পরিচলন পদ্ধতি। বিকিরণ দেখা যায় শুধুমাত্র গ্যাসীয় পদার্থের মধ্যে। দেখো পরিবহন পদ্ধতি যদি বলে পরিবহন কি জিনিস? পরিবহন মানে হচ্ছে কণাগুলির স্থানচ্যুতি না ঘটে যখন তাপ তো এক প্রকার শক্তি, তাপ একটি জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চারিত হয়, সেটাকে আমরা বলবো পরিবহন। কিরকম ভাবে ঘটে একটু দেখে নিই। ধরো এই আমার এক লোহার দণ্ড ছিল আমার কাছে, এই দণ্ডের মধ্যে কি রয়েছে? অনেক লোহার অণু রয়েছে বা কণা রয়েছে। আমি এই প্রান্তে একটা জ্বলন্ত মোমবাতির সামনে যদি লোহাটাকে ধরে রাখি, কিছুক্ষণ পর দেখা গেল লোহার এই প্রান্তটিও কিন্তু উত্তপ্ত হয়ে গেল। কেন এটি হল? প্রথমে মনে রাখবে এই যে মোমবাতি থেকে যে তাপ উৎপন্ন হলো, তাপ প্রথম যে অণুটি রয়েছে লোহার দণ্ডের মধ্যে সেই অণু তাপ গ্রহণ করল। পরিবহনের পদ্ধতিতে মনে রাখবে প্রথম অণুটি যতটা সম্ভব তাপ গ্রহণ করতে পারে সে গ্রহণ করল, করার পর অবশিষ্ট তাপ পাশের অণুকে সে দিয়ে দেবে। এর ফলে কি ঘটবে? দেখো একটা সময় প্রথম অণুটি সম্পূর্ণ তাপ দ্বারা, অণুটির যদি তাপ সম্পূর্ণরূপে গৃহীত হয়ে যায় তখন এই অণুটির আর তাপ গ্রহণ করার কোনো ক্ষমতা থাকবে না। সেই অণুটি তাপকে তার পরবর্তী অণুতে সঞ্চারিত করবে। দ্বিতীয় অণুটি যখন সম্পূর্ণ তাপ গ্রহণ করে নেয় সে তখন আর তাপ ধরে রাখতে পারে না, সে তার পরবর্তী অণু অর্থাৎ তৃতীয় অণুটিকে তাপ সঞ্চারিত করবে। এই যে পদ্ধতি, তাহলে অণুগুলি একটা জায়গায় স্থির থেকে স্থানচ্যুতি না ঘটিয়ে
তাপের সঞ্চালন হচ্ছে। এটিকেই আমরা বলবো পরিবহন পদ্ধতি। এই পরিবহন পদ্ধতি কঠিন, তরল, গ্যাসীয় তিন মাধ্যমে আমরা দেখতে পাবো। নেক্সট দেখো পরিচলন। পরিচলনের ক্ষেত্রে কি হয়? অণুগুলির কিন্তু স্থান পরিবর্তন হয়। অণুগুলির স্থান পরিবর্তন হয় কিভাবে? দেখো, এই একটি পাত্র, আমি এখানে জল রেখেছিলাম। এবার ধরো জলকে যদি আমি উত্তপ্ত করি, একটা মোমবাতি সাপোজ ধরে নাও, জলকে উত্তপ্ত করছি, কি হয়? নিচের অণুগুলি প্রথমে তাপ গ্রহণ করলো। অণুগুলি তাপ গ্রহণ করলে তুলনামূলক হালকা হয়ে যায়। হালকা হয়ে এই অণু কোন দিকে সঞ্চালিত হবে? উপরের দিকে। তাহলে এই যে অণুটি তাপ গ্রহণ করে উপরের দিকে সঞ্চালিত হলো, মনে রাখবে উপরে তুলনামূলক শীতল ও ভারী অণু সেই নিচের দিকে চলে আসছে। একটা চক্রাকার পদ্ধতিতে অণুগুলি আবর্তিত হচ্ছে। এই যে চক্রাকার পদ্ধতিতে আবর্তন হচ্ছে, এটাই হচ্ছে পরিচলন স্রোত। পরিচলন স্রোত, আর এই পদ্ধতির নাম হলো পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতিতে তাপের সঞ্চালন আমরা কোথায় দেখব? তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। ওকে, আচ্ছা দেখো, পরিচলন পদ্ধতির কিছু ব্যবহার যদি বলে, আমরা ঘরের ওপরের দিকে দেখবে কিছু ঘুলঘুলি থাকে। এটা পরিচলন পদ্ধতিতে তোমার পদ্ধতির একটা ব্যবহারিক প্রয়োগ বলতে পারো। এছাড়াও আমরা বলতে পারি, ধরো হ্যারিকেনের যে কাজ, সেই হ্যারিকেনের কাছে যে নিচের যে অংশ, তার মধ্য দিয়ে বায়ু প্রবেশ করতে পারে, আর উপরের অংশ দিয়ে বায়ু কিন্তু হালকা, মানে গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। এখানেও পরিচালন পদ্ধতি কাজ করতে পারে। এছাড়াও পরিচালন পদ্ধতি আমরা বলতে পারি স্থলবায়ু, সমুদ্রবায়ু, ওখানে পরিচালন পদ্ধতির বাস্তব উদাহরণ এগুলো। এবার দেখো বিকিরণ। এখানে মনে রাখবে বিকিরণ পদ্ধতির ক্ষেত্রে আমি গ্যাসীয় মাধ্যম লিখেছি, ঠিক আছে, বাট মাধ্যম যদি নাও থাকে তাহলেও কিন্তু বিকিরণ পদ্ধতি সম্ভব। সূর্য থেকে যে তাপ আসে, আচ্ছা সূর্য থেকে যে তাপ আসে, তাপের অনুভূতি সৃষ্টিকারী রশ্মির নাম মনে আছে তো? ইনফ্রারেড রশ্মি। কি বললাম? ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি। যাই হোক, দেখো সূর্য থেকে যে তাপ আসে সেটি হচ্ছে বিকিরণ পদ্ধতিতে, মাধ্যমকে উত্তপ্ত না করে সরাসরি তাপ ভূপৃষ্ঠে এসে পড়ে। তাহলে মাধ্যমকে উত্তপ্ত করছে না, মাধ্যম থাকুক না থাকুক সেটা কোনো ফ্যাক্টর না। বিকিরণ পদ্ধতিতে মাধ্যমকে উত্তপ্ত না করে তাপ সঞ্চারিত হয়। এবার ধরো তাপের পরিবাহিতা সম্পর্কে বিজ্ঞানী ইঞ্জেনহজের একটি পরীক্ষা ছিল, খুব ইম্পর্টেন্ট, এটা থেকে একটা শর্ট কোশ্চেন আসে। ইঞ্জেনহজের পরীক্ষা। দেখো ইঞ্জেনহজের পরীক্ষাটা কি? ধরো একটা ধাতব পাত্র, এখানে কি রয়েছে? জল রয়েছে। সেই জলকে উত্তপ্ত করা হলো। এবার ধরো এই পাত্রটির উপরে বেশ কয়েকটি ছিদ্র করে রাখা আছে। পাত্র, এখানে একটা ছিদ্র আছে, এখানে একটি ছিদ্র রয়েছে, এখানে একটি ছিদ্র রয়েছে। এবার ধরো এখানে একটি লোহার দণ্ড, এটা কি লোহার দণ্ড, Fe লোহা। এখানে ধরো একটি তামার দণ্ড, Cu কপার। এখানে একটি রূপোর দণ্ড লাগানো হলো, Ag। এই দণ্ডগুলোকে কি করা ছিল? মোমের প্রলেপ দেওয়া ছিল। দেখো একটা নির্দিষ্ট উষ্ণতায় উত্তপ্ত করে দিয়েছি পাত্রটিকে, জল ছিল, জলকে উত্তপ্ত করলাম, এর ফলে যে পাত্র, সেই পাত্র উত্তপ্ত হলো। এবার এই পাত্রে আমি করলাম কি, যে তিনটে জায়গাতে আমি তিনটে দণ্ড লাগিয়েছি, দণ্ডগুলোর উপর মোমের প্রলেপ দেওয়া আছে। দেখা গেল যে লোহার মধ্য দিয়ে বেশি তাপ প্রবাহিত হয় বলে কি হয় না, লোহার উপর যে আমি প্রলেপ দিয়েছিলাম মোমের, সেই মোমের প্রলেপ তুলনামূলক অনেক দূর গলে যায়। না, লোহাতে হবে না, রূপোর ক্ষেত্রে মোমের প্রলেপ কিন্তু তুলনামূলক অনেক বেশি দূর গলে যায়।
কপারের ক্ষেত্রে তার থেকে কম গলবে, লোহার ক্ষেত্রে সব থেকে কম গলবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে বিভিন্ন পদার্থ বা বিভিন্ন ধাতু এদের তাপ পরিবাহিতা বিভিন্ন। এটা হচ্ছে বিজ্ঞানী ইঞ্জেন হজের পরীক্ষা। এখানে যেটা আছে সেটা হলো ইঞ্জেন হজের পরীক্ষা থেকে কি জানা যায়? অ্যান্সার হলো বিভিন্ন পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা বিভিন্ন। দেখো, যদি আমাকে বলে কোন পদার্থের মধ্য দিয়ে সব থেকে ভালো তাপ প্রবাহিত হবে, যদি পদার্থ বলা থাকে তখন অ্যান্সার হবে হিরে। পদার্থ থাকবে হিরে, কিন্তু ধাতু দেওয়া থাকলে উত্তর হবে রূপো। রূপোর মধ্য দিয়ে বিভিন্ন ধাতুর মধ্যে রূপোর মধ্যে দেখা যায় তাপের পরিবহন সব থেকে ভালো হয়, আর পদার্থ ধরলে হিরে। এবার দেখো যে এখানে বিভিন্ন ধাতু বা বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা ভিন্ন ভিন্ন। এর যে বাস্তব প্রয়োগ আমরা দেখেছি, রিয়েল লাইফে আসে অনেক। ধরো শীতকালে একটা লোহার চেয়ার এবং একটি কাঠের চেয়ারকে তুমি রোদ্দুরে রেখে দিলে, কি ঘটনা ঘটবে? কিছুক্ষণ রেখে দেওয়ার পর লোহার চেয়ারটি তুলনামূলকভাবে দেখা যায় কি বেশি গরম হয়ে যাচ্ছে, কাঠের চেয়ারটা কম হয়ে যাচ্ছে। তার কারণটা কি? তুমি রোদ্দুরে যদি রেখে শীতকালে বা গ্রীষ্মকালে রোদ্দুরে রাখলে দেখা যায় যে লোহা বেশি পরিমাণ তাপ গ্রহণ করতে পারে, কাঠ তুলনামূলক কম করতে পারে। আবার তুমি যদি চেয়ারগুলোকে ঘরের মধ্যে রেখে দাও, ঘরের মধ্যে রেখে দেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবে যে লোহার চেয়ারটা তুলনামূলক ঠান্ডা হয়ে যাচ্ছে, কাঠের চেয়ার তুলনামূলক গরম থাকছে। এই যে ঘটনাগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন ধাতুর তাপ পরিবহনের যে হার বা তাপ পরিবহন ক্ষমতা ভিন্ন ভিন্ন, অর্থাৎ ইঞ্জেন হজের পরীক্ষার কিছু ব্যবহারিক প্রয়োগ এগুলো। এবার আমরা যেটা দেখব, তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, তাপ পরিবহনের হার এটাকে লেখা হবে Q/T। দেখো, একটা কোনো পরিবাহী ঘনক নেওয়া হলো, এটা একটি পরিবাহী ঘনক যার দুটি পৃষ্ঠের মধ্যে, ধরো এই যে পৃষ্ঠটা এঁকেছি, এই পৃষ্ঠের উষ্ণতা θ1, এই পৃষ্ঠের উষ্ণতা θ2। উষ্ণতার পার্থক্য θ1 ইজ গ্রেটার দেন θ2, উষ্ণতার পার্থক্য হবে θ1 মাইনাস θ2। ধরে নাও প্রতিটি বাহুর দৈর্ঘ্য L এবং এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো ক্যাপিটাল A। এর মধ্য দিয়ে যে তাপ সঞ্চারিত হয়, এই তাপের পরিমাণ হলো Q পরিমাণ তাপ প্রথম তল থেকে দ্বিতীয় তলের দিকে যাচ্ছে। তাহলে বলতে পারি, এখানে সময় ধরে নিচ্ছি কত? T সময়, T হলো সময়। তাই তাপ পরিবহনের হার অর্থাৎ Q/T, মনে রাখবে 1 নম্বর হচ্ছে Q/T ভেরিসেস A, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি পরিমাণ তাপ সঞ্চালিত হবে। 2 নম্বর Q/T ভেরিসেস θ2 মাইনাস θ1, অর্থাৎ এখানে θ1 মাইনাস θ2 বলেছি, ঠিক আছে? θ1 মাইনাস θ2, উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, দুটি পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, তাপ পরিবহনের হারে তত বেশি হয়। 3 নম্বর Q/T ভেরিসেস 1/L, অর্থাৎ দেখো দৈর্ঘ্য যত বেশি হবে তত তাপ পরিবহনের হার কিন্তু কমে যায়, তত আস্তে আস্তে তাপ পরিবহন হয়, তাপ পরিবহনের হার কমে যায়। এবার এই তিনটেকে যদি আমরা কম্বাইন করে নিই তখন লিখতে পারি Q/T ভেরিসেস A θ1 মাইনাস θ2/L। এই সমানুপাতিক তোলার জন্য কি নিয়ে আসতে হয়? একটি ধ্রুবক। আমি একবার লিখে নিচ্ছি, Q/T সমান K একটি ধ্রুবক, Ka θ1 মাইনাস θ2/L।
এখানে কে হলো তাপ পরিবাহিতাঙ্ক, এর অপর নাম তাপ পরিবাহিতা বলা যেতে পারে, তাপ পরিবাহিতা। এবার ধরো তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, আমাকে কোশ্চেন দিয়েছে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, তখন আমরা কি করব? দেখো সংজ্ঞা লেখার সময় আমরা সবসময় কি যে হর যা থাকবে তাকে এক করে নেবো। এখানে দেখো লিখতে পারি কে সমান কিউ হবে কোন ক্ষেত্রে, দেখো যদি এ সমান 1 হয়ে যায়, এল সমান 1 হয়ে যায়, θ1 - θ2 সমান 1 হয়ে যায়, এবং টি সমান যদি টি সময় যদি 1 হয়ে যায় 1, সেক্ষেত্রে বলতে পারি কে সমান কিউ। অর্থাৎ দেখো ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দুটোই যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে আমরা ঘনকটিকে বলতে পারি একক ঘনক। কি বললাম? একক ঘনক। একটি একক ঘনকের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য মানে θ1 - θ2 যদি একক পরিমাণ হয়, তাহলে একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে তাকেই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। আমি আবার বলে নিচ্ছি, একটি একক ঘনকের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে 1 সেকেন্ড সময়ে বা একক সময়ে যে পরিমাণ তাপ সঞ্চারিত হবে তাকেই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। এবার এই তাপ পরিবাহিতাঙ্কের আমরা একক বের করব সিজিএস এবং এসআই পদ্ধতিতে। দেখো আমরা কি পেয়েছি, কিউ সমান কিউ/টি সমান কে এ θ1 - θ2/L। এখান থেকে দেখো লিখতে পারি কে সমান কিউ এল বাই টি ইন্টু এ ইন্টু θ1 - θ2। দেখো ফার্স্টে সিজিএস একক বের করছি। কে এর একক কি হবে? কিউ এর একক, কিউ মানে তাপ, তাপে সিজিএস একক ক্যালোরি। দৈর্ঘ্য, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, টি হলো সেকেন্ড, এ হলো ক্ষেত্রফল মানে সেমি স্কয়ার, ইন্টু উষ্ণতা, উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সি। দেখো এই সেমি কাটলে একটা সেমি পড়ে থাকে, হয়ে যাচ্ছে ক্যালোরি সেকেন্ড টু দি পাওয়ার -1, সেমি টু দি পাওয়ার -1, ডিগ্রি সি টু দি পাওয়ার -1 সিজিএস একক। যদি এসআই একক বের করতে বলে আমাকে, এসআই একক কি হবে? দেখো ক্যালোরির জায়গায় আমরা বসাবো জুল। সেকেন্ড, সিজিএস এসআই দুটোই টাইমের একক সমান সেকেন্ড হয়, তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -1, সেমির জায়গায় হবে মিটার টু দি পাওয়ার -1 এবং কেলভিন টু দি পাওয়ার -1। এবার দেখো জুল পার সেকেন্ড মানে হয় ওয়াট, এটা করলেও ঠিক আছে। আর জুল পার সেকেন্ডের জায়গায় তুমি যদি ওয়াট বসিয়ে নাও, ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, যে কোনো একটা ইউনিট লিখবে, দুটোই ঠিক। আমরা তাপ পরিবাহিতাঙ্কের একক পেয়ে গেলাম, সংজ্ঞা পেয়ে গেছি। এবার দেখো তাপীয় রোধ কি? তাপীয় রোধের সঙ্গে তড়িৎ রোধের সম্পর্ক নয়, সাদৃশ্যতা দেখাবো। দেখো তাপীয় রোধের সঙ্গে তড়িৎ রোধের সাদৃশ্যতা, ক্লাস 10-এর জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। দেখো তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্যতা। দেখো তড়িৎ রোধের ক্ষেত্রে কি ঘটনা ঘটে,
দুটো বিন্দু, এখানে কোনো একটা রেজিস্ট্যান্স বা রোধ রয়েছে, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এর মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। এ বিন্দুতে বিভব যদি ভিএ হয় এবং বি বিন্দুতে বিভব যদি ভিবি হয়, ওহমের সূত্র অনুযায়ী আমরা কি করেছিলাম, ভি সমান আই আর, এখানে আর হলো রোধ বা রেজিস্ট্যান্স, লিখে দিচ্ছি আর সমান রোধ। আচ্ছা, ভি সমান ভিএ মাইনাস ভিবি, বিভব পার্থক্য, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। আই সমান প্রবাহ মাত্রা। দেখো এখান থেকে আমি লিখে নিতে পারি অর ভিএ মাইনাস ভিবি সমান আই আর, और I সমান VA মাইনাস VB বাই R। এটা গেল আমার তড়িৎ রোধের ক্ষেত্রে, I সমান VA মাইনাস VB বাই R। এবার যদি আমি তাপীয় রোধের ক্ষেত্রে দেখি, তাপীয় রোধ বা তাপের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল, কিউ বাই টি, মনে রাখি কিউ বাই টি মানে তাপ পরিবহনের হার, সমান আইএইচ ধরে নিলাম, সমান কে এ থিটা 1 মাইনাস থিটা 2 বাই এল। এখান থেকে লিখতে পারি, দেখো সমান, আমি এই 1 নম্বর সমীকরণ অর্থাৎ তড়িৎ রোধের যে সমীকরণ তার সঙ্গে মিলিয়ে আমি হিসাবটা করব। এখানে দেখো লেখা যেতে পারে থিটা 1 মাইনাস থিটা 2 বাই এল বাই কে করে নিলাম। এটা কার মান, আইএইচ এর মান। আইএইচ তাপের ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত এসছে, থিটা 1 মাইনাস থিটা 2 বাই এল বাই কে। এবার দেখো এখানে থিটা 1 মাইনাস থিটা 2 বলতে কি বোঝায়, কোনো একটি আমরা যখন পরিবাহী নিচ্ছিলাম, পরিবাহী ঘনক নিচ্ছিলাম, সেক্ষেত্রে দেখো এই দুটো প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য, এদিকে থিটা 1 ছিল, থিটা 2 ছিল, বাহু দৈর্ঘ্য এল ছিল, ক্ষেত্রফলকে আমরা এ ধরেছিলাম। দুটো যদি কম্পেয়ার করি, এখানে যেমন দুটো বিন্দুর বিভব পার্থক্য, তাপের ক্ষেত্রে দুটো প্রান্তের উষ্ণতার পার্থক্য। তাহলে বলতে পারি এই আর এর পরিবর্তে এখানে এই রাশিটা এসেছে, অর্থাৎ আর এইচ ধরে নাও, আর এইচ মানে তাপীয় রোধ, তাপীয় রোধ সমান এল বাই কে, এল বাই কে। এবার ধরো আমি এখানে মুছে নিলাম, আর এইচ সমান 1 বাই কে হবে যখন এল সমান 1, এ সমান 1। অর্থাৎ দেখো দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটোই যদি এক হয়ে যায়, তখন আমরা কি নাম দিয়েছিলাম, একক ঘনক। একটি একক ঘনকের ক্ষেত্রে 1 বাই কে মানে তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক, তাপ পরিবাহিতাঙ্কের অনন্যককে বলা হবে তাপীয় রোধ। দেখো যেটি বেসিক কনসেপ্ট আমরা দেখি, রোধ কি জিনিস, রোধ মানে বাধা। তড়িৎ রোধ বলতে বোঝায় একটি পরিবাহী তার মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হয়, তড়িৎ প্রবাহের বিপরীতে যে বাধা কাজ করে তাকে বলো তড়িৎ রোধ। ঠিক একই রকম তাপীয় রোধ কি, যে কোনো মানে কোনো হচ্ছে ধাতু বা কোনো আমরা বলতে পারি তাপ পরিবাহী বস্তু, তার মধ্য দিয়ে যখন তাপ প্রবাহিত হয়, সেই তাপের প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় সেটা তাপীয় রোধ। কিন্তু আমরা যদি ফিজিক্সের ভাষায় যদি আমরা এর সংজ্ঞা লিখি, তখন কি লিখবো, দেখো একক ঘনকের মধ্য দিয়ে বা কোনো একক ঘনকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের অনন্যককে বলা হয় তাপীয় রোধ। সাদৃশ্যতা আমরা পেয়ে গেলাম। এই চ্যাপ্টারে আর কিছু নেই, নেক্সট ডে আমরা নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। সব ভালো থেকো। আর এখন তো এই বছর দিওয়ালিতে কেউ বাজি ফাটাও না প্লিজ, তার কারণ হচ্ছে সময়টা ভালো নয়।
চেষ্টা করো ঘরে থাকার, আর একটু পড়াশোনা করো। ওকে, গুড নাইট, হ্যাপি দিওয়ালি প্রত্যেককে, বাই।